আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলে পরমাণুর হামলার আভাস দিয়েছে ইরান। কল্পনাতীত ভয়াবহতার সঙ্গে ইসরায়েলে আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার ইরানের বিরুদ্ধে কথিত হামলা নিয়ে ইসরায়েলি রাজনীতিবিদদের মধ্যে কাদা ছোড়াছুড়ি চলছে। এর মধ্যে আইসিসির পরোয়ানায় নেতানিয়াহু গ্রেফতার হতে পারেন এই ভয়ে জরুরি বৈঠকে বসেছেন ইসরায়েলি মন্ত্রীরা। এদিকে ইসরায়েলি বাহিনীর ওপর তীব্র আঘাত হেনেছেন লেবানন, ফিলিস্তিন ও ইরাকের যোদ্ধারা। যুদ্ধের পরবর্তী ছক তৈরিতে তুরস্কে ব্যস্ত সময় কাটাচ্ছেন হামাস নেতারা। আল জাজিরা বলেছে, শুক্রবার ভোরে ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানে বিকট শব্দ হয়। এরপরই পশ্চিমা গণমাধ্যমগুলো খবর দেয় ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে, কিন্তু এরপর জানা যায় ইস্পাহান সহ ইরানের কোথাও ক্ষেপণাস্ত্র হামলা বা বিস্ফোরণের ঘটনা ঘটেনি। সন্দেহজনক উড়ন্ত বস্তু লক্ষ্য করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে গুলি চালানোর কারণেই এমন শব্দ তৈরি হয়েছিল। ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেন ডালিরিয়ান বলেন, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে কয়েকটি মাইক্রো ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং ক্ষেপণাস্ত্র হামলার কোনো ঘটনা ঘটেনি। এক্স অ্যাকাউন্টে তিনি লিখেছেন, কোয়াডকপ্টার উড়িয়ে শত্রুরা ব্যর্থ চেষ্টা চালিয়েছে, যা তাদের নিজেদের জন্যই অপমানজনক। এসব কোয়াডকপ্টারকে ধ্বংস করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA জানিয়েছে, ইরানের সব পরমাণু কেন্দ্র ও স্থাপনা নিরাপদে রয়েছে, সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। IAEA নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও সংস্থাটির এক্স পেজে জানানো হয়। এদিকে ইরানের বিমানবন্দর এবং এয়ার নেভিগেশন কর্তৃপক্ষ জানিয়েছে, স্বল্প বিলম্বের পর রাজধানী তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর এবং তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর সহ ইরানের সব বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। সেখানে এখন স্বাভাবিক কার্যক্রম চলছে। CNN জানিয়েছে, শুক্রবার ইরানের আকাশে সন্দেহজনক বস্তু ধ্বংসের পর ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত পর্যায়ের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। এদিন মার্কিন সংবাদ মাধ্যমটিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল যদি আরেকবার দুঃসাহসিকতা দেখায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তবে আমাদের পরবর্তী সাড়া হবে তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ের। দামেস্কের ইরানি কনসুলেটে হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সংকট সৃষ্টি করতে চাই না। আমরা আশা করি ইসরায়েল এই গুরুতর ভুলের পুনরাবৃত্তি করবে না। এই ভুল যদি আবার হয়, আমাদের প্রতিক্রিয়া হবে নিশ্চিতভাবে চূড়ান্ত এবং এটি তাদের জন্য অনুশোচনার কারণ হবে। এদিকে ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে 13 এপ্রিল ইরানের সশস্ত্র বাহিনী যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে, আবারও তার ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। শুক্রবার তিনি বলেছেন, এই ঘটনায় ইরানের শক্তিমত্তা প্রদর্শিত হয়েছে এবং এটি ছিল অবৈধ ইসরায়েলের বিরুদ্ধে অতি জরুরি জবাব। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ হক তালাব হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলার হুমকি কাজে লাগানোর চেষ্টা করলে তার দেশের পরমাণু নীতি পরিবর্তন করা হতে পারে। এর মাধ্যমে তিনি জানালেন, দেশটি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু শক্তি ব্যবহার করলেও ইসরায়েলি হামলার পর সেটি আর শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হবে না। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিলে ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে। ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলোকে শনাক্ত করা হয়েছে বলেও জানান হক তালাব। আঘাত করে পার পাওয়ার যুগ শেষ হয়ে গেছে। সর্বোচ্চ নেতার এই বক্তব্যকে তুলে ধরে তিনি বলেন, ট্রু প্রমিস অভিযানের মতো আমাদের সশস্ত্র বাহিনী এবারও তাদের ওপর এমন আঘাত হানবে যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শুক্রবার ইরানে ইসরায়েলের কথিত ড্রোন হামলার পর ইসরায়েলের উগ্রপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এক্সে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি শুধুমাত্র দুর্বল শব্দটি ব্যবহার করেন। এর মাধ্যমে তিনি মূলত বুঝিয়েছেন, ইরানে চালানো হামলাটি ছিল দুর্বল। গাভিরের এমন পোস্টের পর এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ইসরায়েলের রাজনীতিবিদরা। সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ এক্সে লিখেছেন, বেন গাভির ইসরায়েলকে যুক্তরাষ্ট্র এবং ইরানের কাছে হাস্যরসের পাত্রে পরিণত করেছেন।
এর আগে ইসরায়েলের নিরাপত্তা, ভাবমূর্তি এবং আন্তর্জাতিক অবস্থানের এত বড় ক্ষতি কোনো মন্ত্রী করেননি। এটি ক্ষমার অযোগ্য এক শব্দের একটি টুইট। ইরান হামলা চালানোর পর দেশটির ওপর শক্তিশালী হামলা চালানোর দাবি জানিয়ে আসছিলেন বেন গাভির। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাভিরের মন্তব্যে চটেছেন মন্ত্রিসভার অন্য সদস্যরাও। তারা বলেছেন, তার আচরণ শিশুদের মতো অপরিণতি ছিল, এখনও আছে। আল মায়াদিন জানিয়েছে, হামলা পাল্টা হামলা নিয়ে ইরান ইসরায়েল উত্তেজনা যখন তুঙ্গে, তখন ইসরায়েলে শুক্রবার সিরিজ হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। এদিন তারা অন্তত ৬ দফা বড় অভিযান পরিচালনা করেন। মধ্যরাতে আল রাহেব সামরিক ঘাঁটির পাশে ইসরায়েলি সেনা সমাবেশে আর্টিলারি শেলের সরাসরি আঘাতের মাধ্যমে দিনের অভিযান শুরু করেন তারা। বিকেল ৪:৫০ তাদের যোদ্ধারা যথাযথ অস্ত্রের মাধ্যমে বায়াদ ব্লিদা সামরিক ঘাঁটির নজরদারি যন্ত্রপাতিতে আঘাত হানেন। ২০ মিনিট পর হিজবুল্লাহর যোদ্ধারা অধিকৃত কফর সুবাহিলার রুয়াইসাত আল আলমে আরেক সেনা সমাবেশে রকেট হামলা করেন। ৪০ মিনিট পর বায়াদ ব্লিদা ঘাঁটিতে আবার সরাসরি আঘাত করা হয়। সন্ধ্যা ৬:৫০ যথাযথ অস্ত্রের মাধ্যমে অধিকৃত সেবা ফার্মের আল রাদার সাইটের ইসরায়েলি নজরদারি যন্ত্রপাতি গুঁড়িয়ে দেন তারা। একই সময় গাইডেড মিসাইল দিয়ে মেতুলা সামরিক ঘাঁটিতে আসা ইসরায়েলি সামরিক যান হামারে আঘাত করেন লেবাননের যোদ্ধারা। শুক্রবার ইসরায়েলি হামলায় নিজেদের এক যোদ্ধা নিহত হবার খবর জানায় হিজবুল্লাহ। এদিকে ইসরায়েলি নর্দার্ন ফরমেশন সাবেক কমান্ডার নোয়াম টিবন শুক্রবার বলেছেন, অর্ধ বছরের যুদ্ধের পর কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে ইসরায়েল। তিনি বলেন, এ সময় ইসরায়েলের যুদ্ধ ব্যবস্থাপনা ছিল অত্যন্ত দুর্বল। এই ৬ মাসের যুদ্ধ ব্যর্থতার মহাকাব্য ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেন তিনি। যুদ্ধ পর্যবেক্ষণকারী মার্কিন প্রতিষ্ঠান স্টাডি অফ ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট শনিবার জানিয়েছে, ইসরায়েলি স্থলবাহিনীর সহায়তায় বিমান থেকে উপর্যুপরি বোমা নিক্ষেপের মধ্যেও গাজার যুদ্ধক্ষেত্রগুলোতে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো। শুক্রবার গাজা সিটিতে আল কাসাম, আল কুদস এবং আল আকসা মর্টার্স ব্রিগেড সহ কয়েকটি ফিলিস্তিনি গ্রুপ ইসরায়েলি বাহিনীর ওপর কয়েক দফা রকেট ও মর্টার হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে ওই দুই প্রতিষ্ঠান। এদিন ইসরায়েলি শহর আশকেলনে ২ দফায় বিপুল পরিমাণ রকেট ছোড়ে ইসলামিক জিহাদ। তাছাড়া পশ্চিম তীরের তুলকারেমে নূর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাস ইসলামিক জিহাদ সহ বিভিন্ন গ্রুপের যোদ্ধাদের তীব্র লড়াই হয়েছে। ইসরায়েলের ওভদা বিমান ঘাঁটিতে ড্রোন হামলার কথা জানিয়ে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জানিয়েছে, ১৫ এপ্রিল তাদের ড্রোন ওই ঘাঁটিতে আঘাত করে বলে শুক্রবার জানান তারা। এদিন ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে তাদের ড্রোন পাঠানোর দৃশ্য প্রকাশ করা হয়। ফিলিস্তিনিদের সমর্থনে সাম্প্রতিক সময়ে ইসরায়েলে হামলা জোরদার করেছেন ইরাকি যোদ্ধারা। গত সপ্তাহে হাইফা এবং আশকেলন তেল বন্দর সহ ইসরায়েলের কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থানে কয়েক দফা হামলা চালান তারা। ইরাকি প্রতিরোধ সংগঠনগুলোর এই জোট জানিয়েছে, গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত শত্রুর ঘাঁটিগুলোতে এই হামলা অব্যাহত থাকবে। আরব নিউজ জানিয়েছে, হামাস প্রধান ইসমাইল হানিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করতে শুক্রবার সন্ধ্যায় ইস্তাম্বুল পৌঁছেছেন। এর আগে ২০২৩ সালের জুলাইয়ে দুই নেতা সর্বশেষ বৈঠক করেন। হামাসের বিবৃতিতে শুক্রবার বলা হয়, শনিবার এরদোয়ান ও হানিয়া গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করবেন। এরদোয়ানের আমন্ত্রণে হামাসের এই সফর হচ্ছে বলে জানিয়েছে তুর্কি মিডিয়া। এর আগে তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছিলেন, তিনি ফিলিস্তিনিদের সংগ্রামে সমর্থন অব্যাহত রাখবেন। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হলেও গাজায় ইসরায়েলি হামলার কট্টর সমালোচক তুরস্ক। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে শক্তভাবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন এরদোয়ান। এছাড়া প্রায় প্রতিদিন ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন তিনি। পাশাপাশি তেল আবিবের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে আঙ্কারা। গত বুধবার কাতারে ইসমাইল হানিয়ার সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের ৩ ঘণ্টাব্যাপী বৈঠক হয়। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এই উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে নতুন করে $100 কোটি যুদ্ধাস্ত্র পাচ্ছে ইসরায়েল। মার্কিন কর্মকর্তারা শুক্রবার বলেছেন, বাইডেন প্রশাসন ইসরায়েলের সঙ্গে $100 কোটিরও বেশি মূল্যের নতুন অস্ত্র চুক্তি করার বিষয়টি বিবেচনা করছে। এই চুক্তির আওতায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে $70 কোটি ট্যাঙ্কের গোলা, $50 কোটি সামরিক যান এবং $10 কোটি মর্টারের গোলা পাবে। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির যে প্রস্তাব কংগ্রেস নাল কমিটির সামনে রয়েছে, এটি তার অতিরিক্ত।
এর আগে ইসরায়েলকে সহায়তায় ২৬ বিলিয়ন মার্কিন ডলারের একটি প্রস্তাব আনা হয়েছিল। ইসরায়েলে ইরানি হামলার পর অতিরিক্ত অস্ত্রের এই চুক্তিকে গাজায় স্থল হামলা শুরুর পর ইসরায়েলকে দিতে যাওয়া অন্যতম বৃহত্তম অস্ত্রের চালান বলে উল্লেখ করেছে সিএনএন। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, গাজায় ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘনের অজস্র ঘটনার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য এবং প্রতিরক্ষা বাহিনীর বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয় বিবেচনা করছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। শিগগিরই এই সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা আইসিসির রয়েছে বলে বিশেষ সূত্রে নিশ্চিত হয়েছে ইসরায়েল। সম্ভাব্য এই পদক্ষেপ ঠেকাতে নিজ কার্যালয়ে জরুরি বৈঠক ডেকেছেন নেতানিয়াহু। মঙ্গলবার রাতে এই বৈঠক হয় বলে টাইমস অফ ইসরায়েলকে শুক্রবার নিশ্চিত করেছে পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়। বুধবার জেরুজালেম সফরে গিয়েছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যালানিলা বায়ারবক। তাদের সঙ্গে বৈঠকের সময়ও আইসিসির সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানার প্রসঙ্গটি নেতানিয়াহু তুলেছিলেন বলে জানা গেছে। পরোয়ানা ঠেকাতে দুই দেশের সহযোগিতাও চেয়েছেন তিনি। ২০১৪ সালে হামাস এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘাত হয়েছিল। সে যুদ্ধে সংগঠিত মানবতা বিরোধী অপরাধগুলো নিয়ে ২০১৯ সালে তদন্ত শুরুর ঘোষণা দেয় আইসিসি। পরে করোনা মহামারীর কারণে প্রায় ১.৫ বছর স্থগিত থাকার পর ২০২১ সালের ২৩ মার্চ ফের তদন্ত শুরু করে আইসিসি। এর ধারাবাহিকতায় ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে যাচ্ছে। মেহের নিউজ জানিয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্য পদ লাভের প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই ভেটো ক্ষমতা ব্যবহার জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের বৈধ অধিকার অর্জনের পথ রুদ্ধ করেছে এবং এর ফলে ফিলিস্তিনি জাতির ৭৫ বছরের টানা দুঃখ কষ্ট চলতেই থাকবে। যুক্তরাষ্ট্র এমন সময় ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্যপদ আটকে দিল যখন ওয়াশিংটন গত ৩ দশকেরও বেশি সময় ধরে ফিলিস্তিন সংকটের ২ রাষ্ট্রভিত্তিক সমাধান দাবি করে আসছে। অর্থাৎ মার্কিন সরকার বলে আসছিল, ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করার মাধ্যমে মধ্যপ্রাচ্য সংকটের সমাধান করতে হবে। কিন্তু ভোটাভুটিতে ভেটো প্রদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র স্পষ্টত জানালো, ওয়াশিংটন মুখে যাই বলুক না কেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে তারা আত্মপ্রকাশ করতে দেবে না। বৃহস্পতিবার রাতে নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়। ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদে ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া সহ ১২টি দেশ ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে ভোট দেয়। ব্রিটেন ও সুইজারল্যান্ড ভোটদানে বিরত ছিল। স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র ভেটো ক্ষমতা প্রয়োগ করায় প্রস্তাবটি পাস হয়নি। এ সময় ইসরায়েলি রাষ্ট্রদূত বক্তব্য শুরু করার আগে বৈঠক থেকে ওয়াকআউট করে রাশিয়ার প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে দায়িত্বজ্ঞানহীন ও অগঠনমূলক বলে বর্ণনা করে এর তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটি বলেছে, এই ভেটো বিশ্ববাসীর সামনে মার্কিন পররাষ্ট্রনীতির কপটতা ও ভণ্ডামি প্রমাণ করেছে। এর ফলে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি একঘরে হয়ে পড়েছে। এক বিবৃতিতে মার্কিন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে হামাস। এদিকে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দীর্ঘ লালিত স্বপ্ন পূরণে ফিলিস্তিনকে সাহায্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গার্ডিয়ানের খবরে বলা হয়, ইরাকের মধ্যাঞ্চলে সেনাবাহিনী এবং ইরানপন্থী আধা সামরিক বাহিনী হাশেদ আল শাবির একটি সামরিক ঘাঁটিতে শুক্রবার রাতে বোমা হামলা হয়েছে। হামলায় ১ জন নিহত এবং ৮ জন আহত হন। হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ দায় স্বীকার করেনি। তাছাড়া সিরিয়ার দক্ষিণে সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে শুক্রবার হামলা চালিয়েছে ইসরায়েল। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ইরানের ওপর প্রতিশোধমূলক এই হামলা চালানো হয়। আল জাজিরা বলেছে, গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ৭ অক্টোবর শুরু হওয়া হামলায় এ পর্যন্ত ৩৪,০১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।